তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে বারবার পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি। কেন ভুলে যাচ্ছি? পরীক্ষায় তো সব লিখে এসেছি, কিন্তু এত কম নাম্বার কী জন্যে হলো? আমার প্রচণ্ড বানান ভুল হয় আর আমার হাতের লেখাও খারাপ। তাহলে এখন আমি কি করব? কিভাবে সারা বছর ধরে বাংলা বিষয়টাকে তৈরি করব? এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আজকের এই ভিডিওটা। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিভাবে বাংলা বিষয়ে তোমাদের আরও ভালো নাম্বার উঠবে সেই বিষয়ে তোমরা জানতে পারবে। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই বেল বাটনে ক্লিক করে অল করে দিও। ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিও। প্রথমেই বলি টেক্সট বই কিভাবে পড়বে। দেখো, টেক্সট পড়ার কোনো বিকল্প হয় না। যে যত ভালো টেক্সট পড়বে, যতবার করে টেক্সট পড়বে, সে তত ভালো উত্তর লিখতে পারবে। সেই জন্য তোমাদের কাছে বলছি যে তোমরা বারবার টেক্সট বইটা ভালো করে পড়ো। অনেকে আছো যে টেক্সট বই না পড়েই প্রশ্নের উত্তর পড়তে শুরু করে দাও। একদমই সেটা করবে না। প্রথমে টেক্সটটা বারবার পড়বে, পড়ার পরে তারপরে তোমরা প্রশ্নোত্তর পড়বে। তোমাদের নবম, দশম বা একাদশ, দ্বাদশে কবিতা লেখা আসে না, কিন্তু কবিতাগুলো মুখস্থ করতে হবে। প্রত্যেকটা কবিতা তোমরা মুখস্থ করে নেবে। কেন মুখস্থ করবে? তার কারণ সেখান থেকে যে ধরনেরই লাইন তুলে প্রশ্ন আসুক না কেন, তোমরা সেই লাইনের আগে কি বলা হয়েছে, পরে কি বলা হয়েছে, সেই বিষয়গুলো তোমরা ধরতে পারবে। আর সুন্দরভাবে উত্তর লেখার ক্ষেত্রেও সেই বিষয়টা কাজে লাগবে। সেই জন্যে কবিতা অবশ্যই তোমরা মুখস্থ রাখবে। যখনই টেক্সট বইটা পড়ছো তখন যে যে লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের শিক্ষক মহাশয়রা বলেছেন বা তোমরা বিভিন্ন প্রশ্নপত্রে দেখতে পাচ্ছ যে এই লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই লাইনগুলো তোমরা আন্ডারলাইন করবে, সেই লাইনগুলো তোমরা হাইলাইট করবে। আর সেই লাইনগুলো নিয়ে বারবার ভাববে যে এখান থেকে যদি এই প্রশ্নটা আসে তাহলে আমি কিভাবে লিখব, কিভাবে সেই উত্তরকে সাজাবো। এবার আসি ব্যাকরণের বিষয়। ব্যাকরণ কিভাবে তৈরি করবে? দেখো, ব্যাকরণ বিষয়টা যতটা মুখস্থের তার থেকেও বেশি হলো বোঝা। তুমি যদি ব্যাকরণ ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার না মুখস্থ করলেও চলবে। ঠিক আছে? কিছু বিষয় তো মুখস্থ রাখতেই হবে, কিন্তু সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো বোঝা। তোমরা যদি কেউ ভাবো যে কিছু ব্যাকরণের লাইন আমি একটু চোখ বুলিয়ে যাব, পরীক্ষায় আসলে সেটা আমার মনে পড়ে যাবে, আমি লিখে দেব, অতটা সহজ বিষয় নয়। ব্যাকরণ বুঝলে খুব সহজ, কিন্তু তুমি যদি না বোঝো, না বুঝে যদি তুমি শুধু মুখস্থ করে পরীক্ষার হলে যাও তাহলে তুমি ব্যাকরণ লিখতে পারবে না। তুমি ব্যাকরণের সব উত্তর সঠিকভাবে লিখে আসতে পারবে না। সেই জন্য ব্যাকরণ বিষয়টা আগে বুঝতে হবে, বই পড়ে বুঝতে হবে, বা তোমার স্কুলের শিক্ষক মহাশয়রা বা প্রাইভেট টিউটর যারা রয়েছেন বা এই চ্যানেলের ব্যাকরণের ভিডিওগুলোও দেখবে। তাহলে ব্যাকরণ সম্পর্কিত তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবার বলি রাইটিং স্কিলের কথা। প্রথমেই বলি প্রবন্ধ রচনার ক্ষেত্রে। দেখো, রচনা তোমরা সারা বছর ধরেই তৈরি করবে। তার কারণ কিছু রচনা আছে যেগুলো প্রত্যেক বছরেই সব ছাত্রছাত্রীরা তৈরি করে। সেই রচনাগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করে, অথবা যেখান থেকেই তোমরা পড়ো না কেন সেখান থেকে মুখস্থ করে নেবে। প্রত্যেকটা শব্দ ধরে ধরে, লাইন ধরে ধরে মুখস্থ করে রাখবে। দেখো, এত রচনা তো পড়া সম্ভব নয়, সেই জন্যে কিছু রচনা তোমরা মুখস্থ করলে আর কিছু রচনা দেখে যাবে। তৈরি করে যাওয়া রচনাগুলো যদি কমন না আসে তাহলে তোমরা যেগুলো দেখে গেলে সেগুলো যেন লিখতে পারো। তবে একটা কথা বলি, এই চ্যানেলের সাজেশনে যে রচনাগুলো তোমাদের দেওয়া হবে সেখান থেকেই পরীক্ষায় কমন পাবে। এরপর বলি প্রতিবেদন রচনা, সংলাপ রচনা, সারাংশ লিখন, গল্প লিখন, এগুলোর ক্ষেত্রে প্র্যাকটিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো অভ্যাস করবে, আর সেটা তোমাদের প্রাইভেট টিউটর হোক বা স্কুলের টিচার হোক, তাদের দিয়ে দেখিয়ে নেবে। এরপর যে কথা বলবো যে প্রশ্ন মুখস্থ করার ক্ষেত্রে কি করবে। দেখো,
তোমাদের যতগুলো গদ্য, যতগুলো পদ্য রয়েছে বা অন্যান্য বিষয় রয়েছে, সেখানে প্রচুর প্রশ্ন রয়েছে। তাহলে সব প্রশ্ন লাইন বাই লাইন মুখস্থ করে মনে রাখাটা কিন্তু অনেকটাই কঠিন কাজ। তোমাদের আরও অনেক সাবজেক্ট আছে, সেগুলোও তোমাকে মাথায় রাখতে হয়। তাহলে সহজ পন্থা কি? সহজ বিষয় হলো, যে প্রশ্নগুলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বা এই টপিক থেকে এই প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করো। একদম শব্দ ধরে ধরে, লাইন ধরে ধরে ভালোভাবে সেই প্রশ্নগুলোর উত্তর তৈরি করো। মুখস্থের বাইরেও তোমরা যে প্রশ্নগুলো নিয়ে ভাবছো, সেই প্রশ্নগুলোর উত্তর লিখে লিখে তোমার স্কুলের টিচারদের বা প্রাইভেট টিউটরকে তুমি দেখাও লিখে লিখে। ঠিক আছে? এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো রেডি করবে। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমার সব প্রশ্নের উত্তর জানা আছে, কিন্তু সময়ের অভাবে তুমি লিখে আসতে পারলে না, তুমি শেষ করতে পারলে না, তাহলে কিন্তু তোমার প্রস্তুতি সম্পূর্ণটাই চলে গেল। তাহলে কি উপায় আছে? বাড়িতে ঘড়ি ধরে, সময় ধরে ধরে লেখা প্র্যাকটিস করো। দেখো, একদিনে যদি তুমি ভাবো যে আমি একটা গল্প বা পদ্য বা যে কোনো একটা বিষয়ের যত ধরনের প্রশ্ন আছে আমি লেখা প্র্যাকটিস করব, কিন্তু সেই সময়টা হয়তো তুমি পাবে না। সেই জন্যে সেই টপিক থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো। ঠিক আছে? সময় ধরে প্র্যাকটিস করো। যত মার্কসের কোশ্চেন, তার দ্বিগুণ সময়ের মধ্যে যাতে সেই উত্তরটা শেষ করতে পারো, সেইভাবে তোমরা প্র্যাকটিস করো। এইভাবে প্র্যাকটিস করতে করতে কিছুদিন পর দেখবে তুমি সমস্ত প্রশ্নের উত্তরই সময়ের মধ্যে লিখে আসতে পারছো, শেষ করতে পারছো। সেই জন্যে এই টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। না হলে পরীক্ষার হলে কিন্তু তুমি সময় পাবে না। বাড়িতে লেখা প্র্যাকটিস করো। আর এইভাবে লেখা প্র্যাকটিস করার আরও একটা ভালো গুণ হলো, তুমি যদি 2-4 বার সেই উত্তরটা লিখে ফেলো, তাহলে দেখবে তোমার অনেক দিন মনে থাকছে। অন্তত সারা বছরের মধ্যে তোমার আর ভুল হবে না। লেখার সময়ে তোমার যে যে জায়গাগুলো ভুল হচ্ছে, তুমি সেই লেখাটা নিজেই চেক করো। তোমার যে যে জায়গাগুলোতে ভুল হচ্ছে, সেই জায়গাগুলো তুমি আবার পড়ো। দেখবে একটা সময় পরে সেই প্রশ্নের উত্তর আর তোমার ভুল হচ্ছে না। যখন তুমি রিভিশন করবে, তখন একবার করে চোখ বুলিয়ে গেলেই দেখবে আর তোমার ভুল হচ্ছে না, সেটা তোমার মনে থাকছে। এবার বলি গ্রুপ স্টাডির কথা। দেখো, তোমাদের বন্ধুদের মধ্যে যারা সিরিয়াসভাবে পড়াশোনা করে, তাদের নিয়ে তুমি একটা গ্রুপ তৈরি করো। সেই গ্রুপে তোমরা একে অপরকে প্রশ্ন ধরো, প্রত্যেকে কোশ্চেন তৈরি করো, সেই কোশ্চেনে তোমরা বসে পরীক্ষা দাও। আর একে অন্যের খাতা দেখো যে কোথায় ভুল হয়েছে, অথবা নিজেরাও নিজেদের খাতা দেখতে পারো। আর একে অপরকে প্রশ্ন ধরার সময়ে, ধরো তুমি যে বিষয়টা জানো সেটা আরেকজনকে জানাও, অন্যজন যে বিষয়টা জানে সে আরেকজনকে জানাবে। এইভাবে কি হবে, তোমাদের মধ্যে যখনই তথ্যের আদান প্রদান ঘটবে, সেই বিষয়গুলো দেখবে কখনোই আর ভুল হবে না। তুমি যখন একজনের সামনে সেই উত্তরটা বলছো বা অপরকে যখন তুমি বোঝাচ্ছ, তারপর সেই বিষয়গুলো দেখবে আর তোমার ভুল হচ্ছে না। এই গ্রুপ স্টাডিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে একটা কথা মাথায় রাখবে, যারা সিরিয়াস তাদেরকে নিয়েই বসবে। আর এর সংখ্যা যেন বেশি না হয়। 2 থেকে 4 জন একসঙ্গে বসো, তার বেশি হলেই সেখানে গল্প, আড্ডা এগুলো চলতে পারে। ঠিক আছে? সেই জন্যে বলবো, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, একটা কথা আছে, সেটা যেন না হয়। এবার আসি রিভিশনের বিষয়ে। দেখো, তোমরা একটা একটা করে টপিক তৈরি করছো। প্রতিদিন নতুন নতুন টপিক, নতুন নতুন প্রশ্ন তোমাদের তৈরি করতে হচ্ছে। আর যখনই নতুন নতুন বিষয়গুলো তৈরি করছো, পেছনের যে বিষয়গুলো যেগুলো অনেক দিন আগে করা হয়ে গেছে, সেগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে ভুলতে বসবে। সেটাই স্বাভাবিক। সেই জন্যে কী করবে? রিভিশন করবে, অবশ্যই রিভিশন করবে। সপ্তাহে
একটা দিন ঠিক করে নাও যে সেই দিন সব সাবজেক্ট আমি রিভিশন করব। এটা শুধু বাংলার জন্য নয়, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তুমি সপ্তাহে একটা দিন, অথবা যদি সম্ভব হয় তাহলে 2 দিনও তুমি রিভিশনের জন্য রাখতে পারো, সেটা তোমার সুবিধা অনুযায়ী। সেই দিন শুধু রিভিশন করবে, পুরনো পড়াগুলো লিখবে। তাহলে দেখবে পরীক্ষার আগে, 1 মাস আগে বা 15 দিন আগে এটা মনে হবে না যে আমি তো আগেরগুলো সব ভুলে গেছি। এটা দেখবে তোমার মনে হবে না। সেই জন্যে রিভিশন চালিয়ে যাও। প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন রিভিশনের জন্য রাখো। অনেকের বাংলা বানান ভুল হয়। অনেকে নিজেরাই বলো যে আমার প্রচুর বাংলা বানান ভুল হয়। তাহলে সেক্ষেত্রে কি করতে পারো? তার একটা ভালো পদ্ধতি আছে, আর এই পদ্ধতি সহজ পদ্ধতি। তোমরা ছোট্ট একটা নোট খাতা তৈরি করে নাও, একটা নোটবুক বানাও। সেখানে যে যে শব্দগুলো তোমার ভুল হচ্ছে সেগুলো লিখে রাখো। বা যখন তুমি টেক্সটটা পড়ছো, যে শব্দগুলো তোমার মনে হচ্ছে যে একটু কঠিন, সেগুলো সেই খাতাতে তোমরা লিখে রাখো। লিখে রাখার পরে প্রতিদিন সেই শব্দগুলো, বেশি না 5 থেকে 10 মিনিট করে চোখ বোলাও। দেখবে এই বানান ভুলের প্রবণতা তোমার কমে গেছে। এইভাবে তুমি যদি 1 মাস, 2 মাস, 3 মাস করতে পারো, তারপরে দেখবে তোমার একটা বানানও ভুল হচ্ছে না। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। অনেকের হাতের লেখা ভালো নয়, তোমরা নিজেরাই সেটা জানো, যাদের হাতের লেখাটা খারাপ। দেখো, বানান ভুল আর হাতের লেখা যদি অস্পষ্ট হয়, তাহলে তুমি যদি ভালো উত্তর লিখেও আসো, তোমার নাম্বার আপনা আপনি কমতে থাকবে। সেই জন্যে বানানের মতন হাতের লেখার প্রতিও গুরুত্ব দিতে হবে। তাহলে কিভাবে হাতের লেখা ভালো করা যায়? তোমরা লাইন টানা খাতাতে সুন্দর করে দিনে 10-15 মিনিট তোমরা সেই লাইন টানা খাতাতে ধরে ধরে হাতের লেখা প্র্যাকটিস করো। এমন বলছি না যে ছোটবেলায় যেমন তোমরা একটা লাইন বারবার লিখতে, সারা পৃষ্ঠা জুড়ে একই লাইন লিখতে, সেইভাবে আমি বলছি না। এখন তোমরা যে প্রশ্নের উত্তর লিখছো, সেই প্রশ্ন 10 থেকে 15 মিনিট তোমরা একটু ধরে ধরে লেখো, যখন তুমি ভাবছো যে তুমি হাতের লেখাটা প্র্যাকটিস করবে। এইভাবে প্রতিদিন যদি 10 থেকে 15 মিনিট তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে দেখবে 2-3 মাস পরেই তোমার হাতের লেখার পরিবর্তন হয়েছে। সবার হাতের লেখা খুব সুন্দর ঝকঝকে হয় না, অন্তত যেন বোঝা যায় তুমি যেটা লিখেছো সেই বিষয়টা যিনি খাতা দেখবেন তিনি যেন বুঝতে পারেন যে এটা লিখেছে, এই বাক্যটা লিখেছে। তাহলেই হবে, তাহলেই তুমি ভালো লিখলে তুমি সম্পূর্ণ নাম্বার পাবে। অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে বাংলা লেখার সময় যদি আমি একটু গুরুগম্ভীর ভাষা দিই, সংস্কৃত বহুল শব্দ যদি আমি ব্যবহার করি, একটু ভারী ভারী শব্দ ব্যবহার করি, তাহলে হয়তো আমার নাম্বার বাড়বে। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ভুল ধারণা। তোমার লেখা হবে সাবলীল, সহজ সরল। তবে আমরা যেভাবে কথা বলছি সেইভাবেই তুমি লেখো, কিন্তু ভাষা চয়ন বা শব্দ চয়ন এগুলো একটু মার্জিত সুন্দরভাবে লিখলেই তুমি ফুল মার্কস পাবে। সেই জন্যে বলছি যে খুব গুরুগম্ভীর শব্দ ব্যবহার করার কোনো দরকার নেই। সুন্দরভাবে তুমি উপস্থাপন করো, সহজ সরল ভাষাতে লেখো, লেখার মধ্যে তথ্য দাও, তাহলেই তুমি ফুল মার্কস পাবে। আজ তোমাদের যে কথাগুলো বললাম সেই বিষয়গুলো তোমাদের সারা বছর ধরে অভ্যাস করতে হবে। তাহলে তোমার পরিশ্রম যেমন সার্থক হবে আর তুমি ভালো রেজাল্ট করবে।